নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বিগত পর্বতে আমি শুরু করেছি একটি নতুন উপন্যাস পড়ে শোনানো। এটি অবশ্য আপনাদের অনুরোধ মতোই আমি শুরু করেছি পড়া। আজকে আমি শোনাবো সেই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আপনারা হয়তো সকলেই জানেন উপন্যাসটির নাম দত্তা, আর এই সুন্দর কাহিনীটির রচয়িতা বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনটি বন্ধু বাল্যকালে যারা ঠিক করেছিল তারা কেউ বিয়ে করবে না, তারা একসাথে বড় হয়ে এক জায়গায় থাকবে এবং তারা ওকালতি করে যে অর্থ উপার্জন করবে সেটা তারা দেশের কাজে ব্যবহার করবে। কিন্তু কালের নিয়মে সেটা কার্যক্ষেত্রে সম্ভব হয়নি। তারা নিজেরা নিজেদের জায়গা মতন যে যার মতন বিয়ে করে নিয়েছে। এই বিবাহের পর তাদের সন্তানাদি যখন হয় তখন তারা ঠিক করেছিল যে তাদের কারুর সন্তানের সঙ্গে আর এক বন্ধুর কন্যার বিবাহ দিয়ে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবেন। কিন্তু সব সময় সব আশা পূর্ণ হয় না মানুষের জীবনে। তাই এই তিন বন্ধু যা নিজেরা ঠিক করেছিলেন সেটাও তাদের পূর্ণ হয়নি। রাসবিহারী, বনমালী, জগদীশ তিন বন্ধুই তিন জায়গায় ছিটকে পড়ে তাদের সন্তানদের বিবাহ বন্ধনে যে আবদ্ধ করবেন বলে ঠিক করেছিলেন সেটাও পারতপক্ষে সম্ভব হবে বলেও তারা ভাবেননি। তথাপি মনে হয়তো কারোর কারোর সুপ্ত বাসনাও ছিল। কিন্তু হঠাৎই বনমালীর মৃত্যু হয়। কলকাতায় তার বিরাট বড় বাড়ি, কিন্তু সেখানে একমাত্র তার কন্যা বিজয় সমস্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব নিয়ে থাকে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় বনমালীরই বন্ধু রাসবিহারীর একমাত্র পুত্র বিলাসবিহারী প্রত্যেক দিন সেখানে আসা যাওয়া করতে করতে সেই বিশাল সম্পত্তির দেখাশোনা করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয়। চলুন শুরু করা যাক আজ দ্বিতীয় পর্ব, উপন্যাস দত্তা। মাস দুই হইলেও বনমালীর মৃত্যু হইয়াছে। তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তাহার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করিতে লাগিলেন এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবকও হইয়া বসিলেন। কিন্তু নিজে থাকেন গ্রামে, সেই জন্য পুত্র বিলাসবিহারীর উপরই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়িল। সেই তাহার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল। তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলো বেশ বড় করিয়াই শেখানো হইত। কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা যখন পিতামাতার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া এই সমাজে বাঁধানো খাতায় নাম লিখাইয়া বসিত, তখন এই শব্দগুলো চারা দিয়ে তাদের
কাঁচা মাথা ঘাড়ের ওপর সোজা করিয়া রাখিত, ঝুঁকিয়া ভাঙিয়া পড়িতে দিত না। তাহারা কহিত, যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে। মায়ের অশ্রুজলই বলো আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বলো, কিছুই দেখিবার শনিবার প্রয়োজন নাই। এসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে, নচেত আলোকের সন্ধান পাইবে না। কথাগুলি বিজয়াও শিখিয়াছিল। আজ গ্রাম হইতে বিলাসবাবুর বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ লইয়া আসিলেন। বিজয়াও সে পিতৃবন্ধু বটে তো, তাই বিলাসবাবু যখনই বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশের মদ খাইয়া মাতাল হইয়া ছাদের উপর হইতে পড়িয়া গেলেন, তখন ব্রাহ্ম ধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয়া এই দুর্ভাগা পিতৃসখার বিরুদ্ধে ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করিল না। বিলাস বলিতে লাগিল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তাই তার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে দুবার এসেছিলেন, বাবা চাকর দিয়ে তাকে ফটকের বাইরে বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এই সব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। বিজয়া সায় দিয়া কহিল, হ্যাঁ, অতি সত্য কথা। বিলাস উৎসাহিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে বলিতে লাগিল, বন্ধুই হোক আর যাই হোক, দুর্বলতার বশে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের। তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারেনি, আর না পারে ভালোই, আইন মতো আমাদের এই দণ্ডের সমস্ত দণ্ড তাকে দেওয়া উচিত। বস্তুত ছেড়ে দেবার আমাদের কোনো অধিকার নেই, কারণ এই টাকা আমাদের অনেক সৎকার্যে ব্যয় করতে সাহায্য করবে। সমাজের কোনো ছেলেকে বিলেত পর্যন্ত পাঠাতে পারবে এই টাকা। ধর্ম প্রচারে ব্যয় করতে পারি আমরা, কত কী করতে পারি এই টাকা দিয়ে। কেন তা আমরা করব বলুন তো? তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেলে আমাদের সমাজভুক্ত নয় যে তাকে আমরা দয়া করব। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলেই আমাকে আজকে জানিয়ে দিয়েছেন। বিজয়া মৃত পিতার শেষ কথাগুলো স্মরণ করিয়া ভাবিতে লাগিল, সহসা জবাব দিতে পারিল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলিয়া উঠিল, না না না, আপনাকে কি বলো, না না, আপনাকে আমি এখন কোনো মতেই তা করতে দেব না। দ্বিধা, দুর্বলতা, পাপ, শুধু পাপ নয়, এ মহাপাপ। আমি মনে মনে সংকল্প করেছি তার বাড়িটা আপনার নাম করে, যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করব। পাড়াগাঁয়ের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্ম শিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা তার কন্যা হয়ে। কি কি আপনার উচিত নয় এই এই এক নোবেল প্রতিশোধ নিয়ে তাদের এই চরম উপকার করা? বলুন, আপনি এই কথার উত্তর দিন। বিজয়া বিচলিত হইয়া উঠিল। বিলাস দীপ্তস্বরে বলিতে লাগিল, সমস্ত দেশের মধ্যে একটা বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভেবে দেখুন দেখি আপনি। হিন্দুদের স্বীকার করতেই হবে সে ভার আমার উপর, যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থপরতা ত্যাগ এখানে আছে। যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদেয় করে দিয়েছিল, সেই
মহত্তই মহিষী কন্যাই তাদের মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থ ত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষময় এটা কি বিরাট একটা মরাল এফেক্ট হবে না, বলুন দেখি? বলিয়া বিলাসবিহারী সম্মুখের টেবিলের ওপর একটা প্রচণ্ড চাপড় মারিল। শুনিতে শুনিতে বিজয়া মুগ্ধ হইয়া গিয়াছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সংবরণ করা 18 বছরের মেয়ের পক্ষে তো সম্ভব নয়। তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সে দ্বিধাভরে জিজ্ঞাসা করিল, তার ছেলের তো নাম শুনেছি নরেন্দ্র, এখন সে কোথায় আছে জানেন? জানি, হতভাগ্য পিতার মৃত্যুর পর সে বাড়ি এসে এখন দেশেই আছে। আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে না? আলাপ? ছি ছি ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি? বলিয়া বিজয় একবার অপ্রতিভ করিয়া দিয়া সে বিলাসবাবুকে একটুখানি হাসিয়া কহিল, আমি তো ভাবতেই পারিনি জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আলাপ করছি। তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতন নতুন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নাকি নরেন মুখুজ্জে। বিজয়া কৌতূহলী হইয়া কহিল, পাগলের মতো? শুনেছি নাকি উনি ডাক্তার? বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া কহিল, হ্যাঁ, ঠিক পাগলের মতো। ডাক্তার? আমি বিশ্বাস করি না। মাথায় বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা, বুকের প্রত্যেকটা পাঁজর বোধ করি গোনা যায়। এই তো চেহারা, তালপাতার সেপাই। ছি! বস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেটে মোটা এবং ভারী জোয়ান। তাহার বুকের পাঁজর বোমা মারিয়া নির্দেশ করা যাইত না। সে আজও কি বলিতে যাইতেছিল সেটা বাধা দিয়েই বিজয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যি দখল করে নিই, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? বিলাস জোর করিয়া বলিয়া উঠিল, একেবারেই না, একেবারেই না। আপনি 5-7খানা গ্রামের মধ্যে এমন একখানা গ্রাম এবং এমন একজন পাবেন না যে কিনা ওই মাতালটার ওপর বিন্দুমাত্র সহানুভূতিশীল ছিল। আহা, বলে কিনা এমন লোক এই অঞ্চলে নেই। একটু হাসিয়া কহিল, কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আমার মনে আনা উচিত নয়, তাই না? কিন্তু আমি বলি কি অন্তত কিছুদিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, কেন? আমরা কখনোই তো সেখানে যাইনি। বিলাস জোর করিয়া বলিল, আরে বাবা, সেই জন্যই তো বলছি আপনার যাওয়া উচিত। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন। আমার তো নিশ্চয়ই মনে হয় এই সৌভাগ্য থেকে তাদের আপনি বঞ্চিত করছেন। এটা অপরাধ। লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে আনত মুখে কি একটা বলিবার উপক্রম করিতেই বিলাস বাধা দিয়া বলিয়া উঠিল, আরে বাবা, ইতস্তত করার কোনো দরকার নেই। একবার ভেবে দেখুন দেখি কত কাজ সেখানে আপনার করবার আছে। এ কথা আজ আপনার মুখের ওপরই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতগুলো খ্যাপা কুকুরের ভয়ে আর নিজের গ্রামে ফিরতে পারলেন না, সে কি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? এই যে কোনো সমাজেরই আদর্শ নয়, এটা আমি আপনাকে বলতে পারি। এটা ভুল করেছিলেন। বিজয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি তো নাকি এখন বাস করবার কোনো উপযুক্ত নয়। বিলাস বলিল, আপনি হুকুম দিন না, একবার বলুন আপনি সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে দেখুন বাসের উপযুক্ত করে দেব। আমার ওপর নির্ভর করুন, যাতে সে বাড়ি আপনার মর্যাদা
সম্পূর্ণ বহন করতে পারে আমি প্রাণপণ সেটা চেষ্টা করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনারা শুধু মানে আপনাকে আমি কি বলবো, আপনারা শুধু কেন, আপনাকে আমি সামনে রেখে কি যে করব সেটা আপনি ভাবতে পারছেন না। দেখবেন সীমা পরিসীমা নেই আমি যা করব গ্রামের সেবা। বিজয়কে সমস্ত যেন অবাক করে দিল। তারপর বিজয়কে সম্মত করিয়াই বিলাস প্রস্থান করিল। সে সেইখানেই চুপ করিয়া বসিয়া রহিল। যাহা তাহার দেশ, সেখানে সে জন্মবধি কখনো যায় নাই বটে, কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তার কত বর্ণনাই না শুনিয়াছে। দেশের গল্প সে অনেক শুনিয়াছে, কিন্তু তখন সে সকল কাহিনী তাহার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ এই সমস্ত ছিল না। যেমন শুনিত তেমনি ভুলিত, কিন্তু আজ কোথা হইতে যেন অকস্মাৎ ফিরিয়া আসিয়া সেই সব বিস্তৃত বিবরণ একেবারে কাকার ধরিয়া যেন চোখের সামনে উপস্থিত হল। তাহার মনে হইতে লাগিল তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার এই অট্টালিকার মতোই বৃহৎ জমকালো হয়তো নয়, কিন্তু সে তো তাহার 7 পুরুষের বাস্তব হিতে বটে। গলির সম্মুখে হাজরাতে তেতলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল। এই লইয়া পিতার সঙ্গে তাহার কতদিন কত কথা হইয়া গেছে। তাহার মনে পড়িল কত সন্ধ্যায় তিনি ওই ইজি চেয়ারটার ওপর বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, বিজয়া, আমার দেশের বাড়িতে কখনো এ দুঃখ পাইনি, বুঝলি। সেখানে কোনো হাজার তেতলা ছাদ আমার শেষ সূর্যাস্তটুকুকে কখনো আড়াল করতে পারিনি। তুই তো জানিস নে মা, কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভেতর থেকে উঁকি মেরে মেরে চেয়ে দেখে, তারা স্পষ্ট দেখতে পাচ্ছে আমাদের ফুল বাগানের ধারের ছোট্ট নদীটা এতক্ষণে সোনার জলে টলটল করে উঠেছে, আর তার পাশের বাঁশবাগানে আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনও যাই যাই করেও গ্রামের মায়া কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস দিনের কাজ শেষ করে ঘর পানে মানুষের স্রোত বয়ে আসছে, কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে বাবার তো আর আমার এবং আমাদের কারোরই যাবার পথ নেই রে। এমনি করে এই সন্ধান কী করে পাবো বল? আর এই সন্ধ্যাবেলায় সেখানে উল্টো স্রোত ঘর পানে বয়ে যেত, সে আমি দেখেছি জানিস, কিন্তু তার প্রত্যেকটা জিনিস, গরু, বাছুর, গোয়াল ঘরের পরিচয় পর্যন্ত জানতাম, জানিস মা, বলিয়া অকস্মাৎ একটা অতি গম্ভীর শ্বাস ভেতর থেকে মোচন করিয়া তিনি থামিতেন। যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন, এত সুখ ঐশ্বর্যের মধ্যেও সে তাহারই জন্য তাহার ভিতরটা কাঁদিতে থাকিত। ইহা যখন বিজয়া টের পাইত, তারও মনে মনে অনেক চিন্তা হইত। তথাপি একটা দিনের জন্য সে ইহার কারণ বা চিন্তা করে কখনো দেখে নাই, কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া চলিয়া গেল। পরলোকগত পিতৃদেবের কথাগুলো স্মরণ করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনার হেতু অকস্মাৎ এক মুহূর্তের জন্য মনের মধ্যে কেমন যেন একটা কষ্ট উদ্ভাসিত হইল। কলিকাতার এই বিপুল জনারণ্যের মধ্যেও তিনি যে কিরূপ একাকী দিন যাপন করিয়া গেছেন, আজ তাহা সে চোখের সামনে দেখিতে পাইল। একবার ভয় পাইয়া কেমন যেন পিছাইয়া গেল, এবং আশ্চর্য এই যে গ্রাম, যে ভিটের সহিত তাহার জন্মাবধি পরিচয় নাই, তাহাই আজ তাহাকে দুর্নিবার শক্তিতে কেমন জানি টানিতে লাগিল।
বহুকাল পরিত্যক্ত জমিদার বাটি বিলাসের তত্ত্বাবধানে মেরামত হইতে লাগিল। কলিকাতা হইতে অদৃষ্টপূর্ব বিচিত্র আসবাব সকল গরুর গাড়ি বোঝাই করিয়া নিত্য আসিতে লাগিল। জমিদারের একমাত্র কন্যা দেশে বাস করিতে আসিবেন, এই সংবাদ প্রচারিত হইবা মাত্রই শুধু কেবল কৃষ্ণপুর নয়, রাধাপুর, বজ্রপুর, দীঘা প্রভৃতি আশেপাশের 5-7টা গ্রামের মধ্যে হইচই পড়িয়া গেল। এমনই তো ঘরের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয় ছিল, তাই তাহারাও একবার করিয়া দেখিবার জন্য উৎসুক হইয়া গেল। ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাদের দুঃখের অভাব ছিল না। আবার জমিদার কন্যার প্রত্যাবর্তনে শুভ উপলক্ষে সে যে কোনো নতুন উপদ্রব সৃষ্টি করিবে না, তাহা হাটে মাঠে ঘাটে সর্বত্রই যেন এক অশুভ আলোচনার বিষয় হইয়া উঠিল। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনোভাবেই কোনো গতিতেই কলিকাতায় গিয়ে একবার যেন দেখে আসতে পারেন। একবার তাহার কাছে পড়িতে পারিলেই হতো, সমস্যা জানাইতে পারিলেই হইতো। কাহাকেও কখনো তিনি নিষ্ফল করিতেন না। কিন্তু জমিদার কন্যার বয়স এখন অল্প, মাথা গরম। রাসবিহারীর পুত্রের সঙ্গে বিবাহের জনশ্রুতিও গ্রামে কেমন যেন প্রচারিত হইয়া গেল। তিনি মেমসাহেব, ম্লেচ্ছ, সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করিয়া কাহারও মনে কিছুমাত্র সুখ রহিল না। পৈতেধারী ব্রাহ্মণও সে নয়, পৈতেহীন শূদ্রও নয়। এমনি ভয়ে ভাবনায় বর্ষাটা গেল। শরতের প্রারম্ভেই এক মধুর প্রভাতে মস্ত 2 ওয়েলার বাহিত খোলা ফিটনে চড়িয়া তরুণী জমিদার কন্যা শত নরনারীর সভয় কৌতূহল দৃষ্টির মাঝখান দিয়ে হুগলি স্টেশন হইতে পিতামহের পুরাতন আবাসস্থল দেখিতে আসিবার জন্য উপস্থিত হইলেন। বাঙালি মেয়ে, 18, 19, 20 পার হইয়া গেছে, তথাপি বিবাহ হয় নাই। সে প্রকাশ্যে জুতো মোজা পরে, খাদ্যাভ্যাসও বিচার করে না, ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সঙ্গোপনে করিতে লাগিল। আবার জমিদারের নজর লইয়া একে একে 2 আসিয়া নানা প্রকার আনন্দ ও মঙ্গল কামনা জানাইয়া যাইতে লাগিল। এমন করিয়া 5-6 দিন কাটিবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচে বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা কহিতেছিলেন। বেয়ারা আসিয়া জানাইল, একজন ভদ্রলোক দেখা করিতে চান। কে এই ভদ্রলোক? বিজয়ার সঙ্গে এই গ্রামে এসে দেখা করতে চান? জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। তবে যাবার আগে একটা কথা সকলকে আমি জানাতে চাই, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন। আর যদি সব কিছু শুনেও আগামী পর্বটিও শুনতে ইচ্ছা করে আপনাদের, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এইটুকুনি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।